আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে। ঠাকুর বাড়ি রান্না করে দেখো, ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। আর রবি ঠাকুরকে নিয়ে কিছু বলতে গেলে এটাই মনে হয়, রবি ঠাকুর হচ্ছে বাঙালির আবেগ, বাঙালির গর্ব। আজকে ওনার জন্মদিনে আমি ওনাকে গভীর শ্রদ্ধা জানাই। রবি ঠাকুর শুধু একজন কবি নন, উনি আমাদের সুখে দুঃখে ভালোবাসার একজন কবি। সব কিছুতেই কিন্তু উনি আমাদের সঙ্গে আছে। আজকে শকুন্তলা কালীবাড়িরও পুজো, কোন্নগরে সেই পুজোটা হয়। আমার মনে হয় মানে এই শকুন্তলা কালীবাড়ি পুজো অনেকেই জল ঢালতে যায় বা ঠাকুর দেখতে যায়। আমার যদিও কোনোদিনও ঠাকুর দেখার সৌভাগ্য হয়নি, তবে আমি একবার জল ঢালতে গেছিলাম। সেটা আমার স্কুল লাইফে। আমাদের পাড়া প্রতিবেশী যত মেয়েরা ছিল সবাই, আমার মা, আরও মানে অনেকে মিলে দল বেঁধে আমরা গিয়েছিলাম। এখন ভাবলে মনে হয় তখন জানি না দিনকাল কীরকম ছিল, কিন্তু সেই সাহস নিয়ে কিন্তু আমরা রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছিলাম। আর মানে পুরুষ মানুষ বলতে সেখানে কেউ ছিল না, আমরা সব মহিলারাই ছিলাম। আমি খুব ছোটই ছিলাম, কিন্তু আমি জল ঢালতে ওই একবারই গিয়েছিলাম। গঙ্গা স্নান করে তারপরে লাইনে দাঁড়িয়েছি। প্রচুর ভিড় হয়। আর যখন আমি জল ঢেলেছি তখন কিন্তু আমি ঠাকুরের একটা মানে সকালবেলাটা জল ঢালা হয়, রাত্রেবেলা অনেকেই বেরিয়ে যায় বা ভোরবেলায় বেরিয়ে যায় সকালে জলটা ঢেলে। আর তখন তো ধরো এরকম বাইক টাইক এসব কিছু ছিল না, আমরা পায়ে হেঁটেই কিন্তু ওই কোন্নগর শকুন্তলা কালীবাড়িতে জল ঢালতে গেছিলাম। এখান থেকে জিটি রোড ধরে আমরা গেছিলাম বারোমন্দির, সেখান থেকে স্নান করে জল নিয়ে তারপর জল ঢালতে গেছিলাম। কি শীত করছিল আমার এখনো মনে আছে। তো খুবই ছোট ছিলাম সেই সময়। মানে সবাই মিলে তো জল ঢালতে গেছি। এবার একটা বেদি রয়েছে, ছেলে ফোন করেছে, ভাবান ফোন করেছিল। আচ্ছা, যেই কথাটা আর কি বলছিলাম, তো আমি তো এই শকুন্তলা কালীবাড়িতে ওই একবারই পুজো দিতে গেছি বললাম। তো ওই বেদি একটা থাকে জানো তো, ওই বেদির মধ্যে জল ঢালতে হয়। এবার আমি হয়তো এমনই পাপী যে ওই বেদির মধ্যে জল ঢালতে পারিনি, আমি মানুষের মাথার মধ্যে জল ঢেলেছি। কারণ সবাই ওই বেদির মধ্যে মানে মাথা নিচু করে প্রণাম করছে, যার যা মনস্কামনা সেটা চাইছে। আর আমি এত ভিড় মানে বলে বোঝাতে পারবো না। আমি ছোটই ছিলাম, খুব ছোটই ছিলাম, আর শীর্ণ চেহারা ছিল। আমি কি করছি, জল ঢালবো কি, দেখছি সবাই ওই বেদিটাকে এরকম করে মানে মাথা দিয়ে শুয়ে আছে। তো আমি দেখলাম সবাই জল ঢালছে, আমিও জল ঢাললাম। এবার জল ঢাললাম বেদিতে না, মানুষের মাথা। এই ছিল আমার শকুন্তলা কালীবাড়ির পুজোর গল্প। কোনোদিনও মেলায় যাইনি, কোনোদিনও ঠাকুর দেখিনি। এখন সোশ্যাল মিডিয়ায় ঠাকুরের এই যে মূর্তিটা আমরা দেখতে পাই, কিন্তু আমি দেখিনি, এখন পর্যন্ত দেখিনি। তো আজকে রান্না করব হচ্ছে ঠাকুর বাড়ির একটা রান্না, পোস্ত দিয়ে মাছ। তো কী মাছ এনেছি সেটাও দেখাই। যেহেতু আজকে রবি ঠাকুরের জন্মদিন, মনে মনে ভাবলাম যে আজকে একটা ঠাকুর বাড়ির রান্না করা যাক, রুই পোস্ত। চল সেটা মানে রুই মাছ নিয়ে এসছে, কী কী লাগবে সেটাও দেখাই। আর পোস্তটা একটুখানি বেটে নিতে হবে। যেই মাছটা দিয়ে করবো সেই মাছটা আগে তোমাদের দেখাই। এরকম রুই মাছ লাগবে। আচ্ছা, এই রান্নাটা কিন্তু ট্যাংরা দিয়েও হবে। রুই মাছ রাখবে, আর রুই মাছের পিসগুলো একটুখানি ছোট ছোট হলে ভালো হয়। এইরকম মাছের পিস লাগবে। তো আমার এখানে 6 পিস মাছ আছে। মাছটা নুন আর হলুদ দিয়ে মাখানো রয়েছে। এবার আমি মাছটাকে সবার আগে ভেজে নেব। আর যেহেতু আমি রুই পোস্ত করছি, তাই পোস্তটা কিন্তু লাগবেই। আমি এখানে 4-5 কোয়া রসুন থেতো করে নিচ্ছি। থেতো করা রসুন লাগবে। মাছের পরিমাণ অনুযায়ী রসুনের পরিমাণ তোমরা অ্যাড করবে। আর রান্নাটা হবে কাঁচা লঙ্কাতে, গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার নেই। কাঁচা লঙ্কাটা বেটে নেব।
আর পোস্ত 2 চা চামচ মতো আমি বেটে নেব, কারণ এই রান্না পোস্ত দিয়েই করতে হবে। একদিক দিয়ে ভাত চাপানো হয়েছে, আরেক দিক দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। এখন মাছটাকে ভেজে নেব, তারপরে আমি রান্নাটা চাপাবো। আর রান্নাটাতে আমি আলুও ব্যবহার করব। একদিক দিয়ে মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, আরেক দিক দিয়ে আলুটা আমি কেটে নিয়েছি। মাছগুলো আমি একটু চাপা দিয়ে দিয়ে ভাজি, আর কম আঁচে আঁচে ভাজি, যাতে আমার ততক্ষণে আলুটা কাটা হয়ে যায়। আলুগুলো ডুমো করে কেটে নিতে হবে। এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো। আর যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যে আমি আরও সামান্য একটু তেল অ্যাড করেছি। এর মধ্যে সবার আগে রসুনটা ফোড়ন দিয়ে নিয়েছি। রসুনটা একটু লাল লাল মতো হবে, এরকম অবস্থায় আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আলুর সাইজ এমনভাবে করতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। রসুন ফোড়নের যে গন্ধটা খুব ভালো লাগবে। সঙ্গে আমি নুন দিয়ে দিলাম। আলুটা বেশ লাল লাল করে ভাজার পর তারপরে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর তেলের মধ্যে এটা 2-1 মিনিট নাড়াচাড়া করব। লঙ্কা দিয়ে কষানোর পর আমি পোস্তটা দিয়ে ভালো করে আলুর সাথে ভাজা ভাজা করে নেব, যেন পোস্তটা লাল লাল হয়ে যায় আর পোস্ত কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ বেরোয়। এরকমভাবে ভাজা ভাজা করে নিতে হবে। পোস্তটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিলাম। আমি শিল ধোয়া জলটাও ফেলিনি, কারণ পোস্তর তো অনেক দাম। শিল ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি। এবার আলুটা আমি সেদ্ধ করে নেব। আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছটা দিয়ে দেবো। মাছ দিয়েও আবার আমি একটু সেদ্ধ করে নেব, যাতে আলুও ভালোভাবে সেদ্ধ হয় আর মাছটাও এই যে পোস্তর রসটা ভালোভাবে ঢোকে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। এরকম অবস্থায় কারি পাতা দিয়ে দিতে হবে। একদম শেষে কারি পাতা দিয়ে একটু ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কারি পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারো। আমার তো বেশ ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে। এই হচ্ছে রবীন্দ্র জয়ন্তী স্পেশাল ঠাকুরবাড়ির রুই পোস্ত বা পোস্ত দিয়ে রুই মাছ, যেটাই বলো না কেন। তা আমরা এটা ভাতের সাথে খাবো। খুব সুন্দরই গন্ধ বেরোচ্ছে। অনেকে হয়তো কারি পাতাটা পছন্দ করে না, সেই জন্য কারি পাতা না দিলে আবার এই স্বাদটা হয়তো আসবে না। অর্ধেক দই কালকে খেয়েছি, অর্ধেক রয়েছে। আর এখন ভাতটা আমি চাপিয়ে দেবো। ফ্রিজ থেকে দইটা বের করে রাখলাম। এই হচ্ছে মাছ। এই হচ্ছে শাক। এই হচ্ছে ডাল। ডালটা এমনই করা হয়েছে, ডালটা শুধু খাওয়া যাবে। ডালের মধ্যে এমন জিনিস দেওয়া আছে। শঙ্করিস কিচেনটা দেখলে তাহলে বুঝতে পারবে। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। ভাতটা এখন ফোটাবো, ব্যাস আমার রান্না হয়ে যাবে। রান্না বান্না হয়ে গেছে। আর আজকে তো তোমরা জানোই একটা বিশেষ দিন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কথা। শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আমি একজন সাধারণ গৃহবধূ। আমার সারাটা দিন কিভাবে কাটে? রান্না বান্না, ঘর সংসার সামলানো, ছেলেপুলের দায় দায়িত্ব, স্বামীর দায়িত্ব, এগুলো নিয়েই আমার সারাটা দিন কেটে যায়। কিন্তু তার মধ্যেও তো আমাদেরও কিছু বক্তব্য থাকে। যেহেতু এখন মানে অনেকের মুখেই আর কি
ওনার মুখেও শুনছি জয় শ্রীরাম। তো আমাদের রাজত্বটা যেন রাম রাজত্বর মতোই হয়। রাম এমনই একজন প্রজাবৎসল রাজা ছিলেন যে তিনি কিন্তু প্রজাদের সকল সুযোগ সুবিধা, সুখ শান্তি সব দিকে, এমনকি ন্যায় বিচার করতেন, রাজ্যকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করতেন। তো আপনিও আপনার রাজ্যটাকে এমন রাজত্ব করুন যেন সবাই বলতে পারে এটা রাম রাজত্ব। আমাদের তো বিশেষ কিছু চাওয়া পাওয়া নেই। আমরা চাই কি আমাদের ঘরের মানুষগুলো ভালো থাকুক, ছেলেপুলেরা একদম নিশ্চিন্তে বাইরে যাক, পড়াশোনা করুক, আবার ঘরে ফিরে আসুক। আর বাজার দর একটু কম হলে খুব ভালো হয়। আর কি বলবো, সবাই যেন ঠিক মতো চিকিৎসা পায়, রাস্তাঘাট যেন খুব সুন্দর থাকে। আমাদের এখানে প্রায় সময় জল জমে, সেগুলো যেন ঠিকঠাক হয় আর কি, রাস্তাঘাটগুলো ঠিকঠাক হয়, এই সবাই যেন নিরাপদে থাকে। সাধারণ মানুষের যে হাসি মুখ, আপনার রাজনীতি তখনই সফল হবে আমরা যদি হাসি মুখে থাকতে পারি। আর আমরা যদি হাসি মুখে থাকি সেটাই কিন্তু আপনার সাফল্য। আমরা চাই একটা সুন্দর বাংলা হোক, সুন্দর রাজত্ব হোক, যেন সবাই বলতে পারে যে পশ্চিমবাংলার মতো এত সুন্দর রাজ্য নেই, এরম যেন হয়। আর আপনার আসল শক্তি কি? আসল শক্তি আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা, এটাই হচ্ছে আপনার আসল শক্তি। শুধু রাজনীতি নয়, যদি আপনি আমাদের বিশ্বাস অর্জন করতে পারেন, আমাদের ভালোবাসা অর্জন করতে পারেন, তবেই আপনি কিন্তু যোগ্য মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারবেন। আমি কি জানি কি বলছি বা জানি না, আমার কথার সাথে তোমরা কতটা সহমত তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চাই একটা সুন্দর বাংলা হোক, সবাই আমাদের বাংলার দিকে তাকিয়ে বলবে বাহ, রাজ্যের মধ্যে ওই রাজ্যটা তো খুব ভালো, তাতে শিক্ষা আছে, সব থেকে সেরা রাজ্য হোক আমাদের। তো আজকে এই প্রসঙ্গে আমার একটা গান মনে হচ্ছে। সেই গানটা আমি হয়তো করতে পারবো না, কারণ আমি অতটা গান করতে পারি না, কিন্তু আজকের দিনে একটা প্রাসঙ্গিক গান রবি ঠাকুরের আমার কর্তাকে বলবো গাইতে। আমার কর্তাও হয়তো খুব একটা ভালো গাইতে পারবে না, কারণ আমরা তো গান শিখিনি বা আমি গান জানি না, কিন্তু প্রাসঙ্গিক একটা বিষয় যেটা আমাদের পরিবারের তরফ থেকে আমি মুখ্যমন্ত্রীর কাছে এটা আর কি জানাতে চাই। তো আমার কর্তাকে বলি গানটা কথা, কি গো একবার আসবে? আচ্ছা, আমার কর্তা চলে এসছে। তো আমি বললাম যে তোমার কিছু বলার আছে নাকি? বলার তো অনেক কিছুই আছে। পশ্চিমবাংলায় এখন অনেক কিছুই পাওনা রয়ে গেল আর কি। ছেলেপুলেরা বেশিরভাগই সব বাইরে আছে, বাইরে ভিন রাজ্যে আর কি। তারা যেন ফিরে আসতে পারে। আমার নিজের ছেলেই বাইরে থাকে, তোমার চাইবো এখানে শিল্পটা হোক, একটা মডেল রাজ্য হোক। বাকি তো সব বলেছেই, কদিন ধরেই বলছে। তো শিক্ষার জোর তো দিতেই হবে, আর শান্তিটা থাক। যেন শান্তিটা থাক। ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি এসব যেন না হয়। ধর্মটা থাক, ধর্ম যার যার, শিল্পটা অবশ্যই হোক। সত্যি কথাই আমাদের ছেলেপুলেরা সবাই এখন বাইরে, বেশিরভাগ ক্ষেত্রেই আর কি। শিক্ষার জন্য অনেকে বাইরে যাচ্ছে যদিও, কিন্তু চাকরিটাই মেন ব্যাপার। চাকরির জন্য বেশিরভাগ ছেলেরা চাকরির জন্যই বাইরে যাচ্ছে। আজকের 9ই মে 25শে বৈশাখকে শুভেন্দু অধিকারী বাবুকে আজকের শপথ নেওয়ার জন্য, আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আমাদের সকলের তরফ থেকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর যে গানটা আমি বলছিলাম করবার জন্য, করো, যদিও কথাগুলো হয়তো একটু ভুলভাল হতে পারে, সেই জন্য একটু দেখে দেখে করো। হ্যাঁ, আমি বের করে দিই লিরিকটা। গান ভেবে নিও না, তোমরা মনে করো এটা কবিতা, এই ভেবে নাও। যাই হোক, না কোথায় যাবো? এই তো, এটাকে একটু টেনে নাও। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে।
আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার দাসের রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো সত্ত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা। আচ্ছা, মানে আমরা নিজের খুশি মতো চলবো, কিন্তু তার খুশিতেও কিন্তু আমরা মানে মান দেব। আর রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। যদি মান দেওয়া হয় কাউকে, সে মান দেবেই। তো এইরকমই রাজত্ব হোক। আমার ব্লগের মাধ্যমে আজকে আমি এটাই বলতে চেয়েছি। যাই হোক, ব্লগটা ছোট হোক বড় হোক যাই হোক, আজকে ব্লগটা আজকেই আমি আপলোড করব। আর বিকেলবেলা আমার রবীন্দ্র জয়ন্তী উৎসবে যাওয়ার আছে। সেটা আমি কালকের ব্লগ, ঘরোয়া একটা প্রোগ্রাম হবে, সেটা আমি কালকের ব্লগে শেয়ার করব। তো যেহেতু বিকেলের মধ্যে চলে যাব, তাই আজকে আমি এই ব্লগটা আজকেই আমি আপলোড করে দেবো। তোমরাও তোমাদের মত, তোমাদের কথা, আর রবি ঠাকুরের কোন গানটা তোমাদের মনে হচ্ছে সেটাও কমেন্ট বক্সে লিখবে, 2 লাইন লিখবে, তাতে কি আছে। আর সবাই যে গান জানে তা তো নয়, আমি গান ভালোবাসি, গান না জেনেও মানে নির্লজ্জ মতো গাইতে পারি। আমি গান ভালোবাসি কিন্তু গান গাইতে পারি না, আমার সুর নেই। কিন্তু এমনি গুনগুন করে কাজ করি যখন, তখন গান গাই। তো আমরা ভারতীয়রা, আমরা বাঙালিরা রবীন্দ্রসঙ্গীতের বাইরে আমরা যেতে পারি না, কোনোদিনই যেতে পারি না। আমাদের সুখে দুঃখে সব সময় আমাদের রবি ঠাকুর আছে। মানে কি বলবো, আজকে একটা খুব সুন্দর দিন, ভালো লাগছে যে আজকে 25শে বৈশাখ, এমন একটা সুন্দর দিন, আমাদের বাঙালির গর্বের দিন একটা। সেই দিনে মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন। আমি কিন্তু আগেই বলছি, এর কোনো রাজনীতির রং টং কিচ্ছু তোমরা দেখবে না। একজন মুখ্যমন্ত্রী, তিনি তার পথ চলা আজকে শুরু হচ্ছে, সেই পথ চলাতে তাকে অভিনন্দন, এটাই। আর আমাদের কবিগুরু ওনাকেও আমরা স্মরণ করলাম আজকে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।